চোখটি বন্ধ করেন, ঈদ মোবারক ফরাক হইতে আসি। চোখটা বন্ধ করে আওয়াজটা একটু শোনেন তো, হেডফোন লাগাইয়া। রাজার সাথে হাজা আর দইরার সাথে ইডাইডি কইরা খুব বেশি সময় আসলে জয়ী হওয়ার সুযোগ থাকে না। 5 গুণ শক্তিশালী, কিন্তু হোয়াটস এ বিউটি, মানে ভাবা যায় ভাই, ভাবা যায় যে ধরেন এটার পরিণতি হয়তো আমরা কয়েক ঘন্টা বা 24 ঘন্টার ভিতরেই দেখতে পাবো। চুইসা ফেলবে আমের মতো। বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে না, ইট ইজ অলরেডি ঘটে গেছে। সেটা হলো যে অবশেষে এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, এটা একটা মাইলস্টোন, এন্ড এটা দিস ইজ দ্য নিউ বিগিনিং, নতুন শুরু, নতুন অধ্যায়। দর্শক, হঠাৎ করেই একটা বড় খবর তৈরি হয়েছে। সেই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত রাতে নীরবে নিভৃতে প্রফেসর ইউনূস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন, অসম্ভবকে সম্ভব করেছেন। হ্যাঁ, এখন পর্যন্ত খবর এটাই, ঘটনা ঘটে গেছে। ডক্টর ইউনূস একা নয়, ডক্টর ইউনূস সরকার চূড়ান্ত দফারফা হবে। খেলা এখনো গভীরে চলছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি তো রাজনীতির লোক না, কিন্তু রাজনীতি বুঝে। উনি এমন একটা গেম খেলছে। বাংলাদেশে আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে 2টি গুম এবং 1টি হত্যা মামলা রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কখনো সুখবর, ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়ঙ্কর এক সুখবর দিল গণমাধ্যমে। সেই সাথে বড় বড় রাজনীতিবিদরা ভয়ঙ্কর তথ্যগুলো জানিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আজকের এই ভিডিওটা কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, বর্তমান প্রেক্ষাপটের আলোচিত সকল খবর নিয়ে কিন্তু হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম থেকে গেস করে ফেলেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। বেশি কথা না বেরিয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো, তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে না, ইট ইজ অলরেডি ঘটে গেছে। সেটা হলো যে অবশেষে সেই 15 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা বা জেনারেলসদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা সেটা দেখেছি এবং সারা বাংলাদেশের মানুষ সেটা তাকিয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, লেট মি টেল ইউ ওয়ান থিং, দিস ইজ এ হিস্ট্রি হ্যাজ বিন মেড ইন দিস রিগার্ড। অর্থাৎ নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সেটার প্রতিফলন ঘটার প্রাথমিক, বা দিস ইজ দ্য বিগিনিং অর দ্য ফার্স্ট স্টেপ হ্যাজ জাস্ট বিগান, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং দিস ইজ দ্য নিউ বাংলাদেশ। যে সেনা কর্মকর্তা যারা আছেন, এতটা বাধা বিপত্তি, এত ষড়যন্ত্র থাকার পরেও যাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, ইট ইজ এ মাইলস্টোন, এটা মাইল ফলক। এটা নতুন বাংলাদেশের এই 36 জুলাই বা জুলাই পরবর্তী বা ফ্যাসিজমের পতনের পরের এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হলো এই জায়গাতে, যে অপরাধ করলে কাউকেই ছাড়া হবে না। দিস ইজ এ গ্রেট সিগনাল ফর আপকামিং গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ শেখ হাসিনার জন্য, যে তোমাকেও ধরা হবে, তোমাকে ছাড়া হবে না। আজকে টেলিগ্রাফ পত্রিকা লিখেছে গতকালকে বেসিক্যালি, যে শেখ হাসিনারও ফাঁসি হতে পারে সর্বোচ্চ বা ক্যাপিটাল পানিশমেন্টের দ্বার প্রান্তে শেখ হাসিনা, যেটা ব্রিটিশ বিখ্যাত নিউজ পেপার। তো এটা একটা নতুন খবর, এবং নতুন বিগিনিং, দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ এরা অফ রুল অফ ল। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সারা হয় নাই, অনেক কিছু হয়েছে। মনে রাখবেন, সেনাবাহিনী থেকে প্রচন্ড চাপ ছিল তাদেরকে অন্য লেভেলে বিচার করা যায় কিনা, কিন্তু ট্রাইব্যুনাল বা নতুন সরকার তারা মনে করেছেন যারা খুন গুমের সাথে জড়িত, নো ওয়ান শুড বি স্পেয়ার্ড। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। বিচার চাওয়া পাওয়ার যে অধিকার, এবং ভিকটিম যারা আছেন, যারা খুন গুমের শিকার হয়েছেন, তাদের জন্য, তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার। কেননা যারা চলে গেছেন, যাদেরকে তারা অলরেডি শেষ করে ফেলছে, তারা তো আর ফিরে আসবেন না, তবে তাদের পরিবার যারা আছে, তাদের আত্মার শান্তির জন্য এবং তাদের পরিবার যারা আছেন তাদের জন্য। সুতরাং আমি মনে করি এটা একটা মাইলস্টোন, এন্ড এটা দিস ইজ এ নিউ বিগিনিং, নতুন শুরু, নতুন অধ্যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশে। অর্থাৎ এটার জন্য শেখ হাসিনাকেও সিগন্যাল দেওয়া হলো, সাথে সাথে ভারতকেও সিগন্যাল দেওয়া হলো। অফিসারদেরকে ইউজ করেন, তবে মনে রাখবেন, নো ওয়ান উড বি স্পেয়ার্ড, কাউকেই ছাড় দেওয়া হবে না। এবং এক্সিস্টিং যারা মানে অসৎ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, অতি উচ্চাবিলাসী কর্মকর্তা আছেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, বিমান বাহিনীতে বলেন, র্যাবে বলেন, বিডিআরে বলেন, তাদের জন্য একটা সিগন্যাল হলো করতে পারবেন। তবে মনে রাখবেন, একটা সময় আপনাদের জন্য আসতেছে যখন আপনি ছাড় পাবেন না। দ্যাট ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে, যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করি নাই রাত, তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের, এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে। বর্তমানে এখান থেকে তারা গাড়ি থেকে নামলেন, হ্যান্ডকাপ পরানো হয় না, ইটস ওকে। এটা বড় বড় জেনারেল, এবং দুঃখ লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে, রিসোর্স এঙ্গেজ করে আজকের এই অফিসারদেরকে বাংলাদেশ তৈরি করেছিল, কিন্তু শেখ হাসিনা নামক নরপিশাচ এবং ওই খুনি গণহত্যাকারী
নিজে ধ্বংস হয়েছে, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এদের নামে আবার স্লোগান দেয়, এদের নামে মাসুদ কামাল গ্যাংরা, এই দুর্বৃত্তরা আবার ইনডাইরেক্টলি বলতে থাকে শেখ হাসিনাই ভালো ছিল। মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। কিন্তু এরা কিন্তু এই দালালগুলা সবসময় ছিল বাংলাদেশ বিরোধী, এরা সবসময় এক একটা দেশের এজেন্ট ছিল, এবং আজকে প্রমাণ হয়েছে তারা আসলেই তারা বিভিন্ন দেশের এজেন্ট। এই যে আপনার এই যে আনিস আলমগীর দেখলাম, তারপরে মাসুদ কামাল গ্যাং যারা আছে, এরা আমাদের জন্য বিপজ্জনক, এরা আমাদের জন্য ক্যান্সার। সো এদেরকেও আইনের আওতায় আনা উচিত যদি সুযোগ থাকে। কেননা স্বৈরাচার শব্দটা ঠিক মতো উল্লেখ করে নাই তারা আগে, যদিও লাস্ট মুহূর্তে তারা বলছে তারা নাকি জুলাই যোদ্ধা। বাংলাদেশে আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে 2টি গুম এবং 1টি হত্যা মামলা রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি। বহু আলোচিত গত বেশ কিছুদিন থেকে সেনা কর্মকর্তাদের এই মামলা, তাদের আটক, নানা বিষয় নিয়ে আলোচনা চলছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বুধবার সকাল 8:30টার দিকে এই আদেশ দেন। তার আগে সকাল 7টার দিকে কড়া নিরাপত্তায় এই 15 সেনা কর্মকর্তাকে কারাগারে হাজির করা হয়। তাদের মধ্যে 14 জন কর্মরত এবং 1 জন এলপিআরে ছিলেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হচ্ছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, এদের মধ্যে 14 জন কর্মরত এবং 1 জন অবসরকালীন ছুটিতে। খবরে বলা হচ্ছে আজ বুধবার সকাল 7টার পরে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান অবসরকালীন প্রস্তুতি ছুটিতে। র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। দর্শক দেখেন, এই মানে প্রথম আলো খবরে তারা যাচ্ছেন ট্রাইব্যুনালে হাজিরা দিতে। ডিজিএফ এর সাবেক 3 পরিচালক মেজর জেনারেল তাদেরকেও সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে কোন কারাগারে? তাদেরকে কি মানে সিভিল কারাগারে, যেখানে রাজনৈতিক বন্দীরা আছেন, কিছু সামরিক কর্মকর্তারাও আছেন অন্য মামলায়, সেখানে নাকি তাদের সাব জেলে পাঠানো হবে? বিষয়টি এখনো পরিষ্কার না। আমি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের লাইভ দেখছিলাম সকালে, সেখানে তিনি বলছিলেন এই পুরো বিষয়টি কোথায় রাখা হবে, এই পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কারা অধিদপ্তরের বিষয়, যে তারা কোন জেলে রাখবেন, সাব জেলে রাখবেন নাকি অন্য জেলে রাখবেন। নিশ্চয়ই বিষয়টি খুব দ্রুতই জানা যাবে। দর্শক, নীরবে নিভৃতে প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন, অসম্ভবকে সম্ভব করেছেন। হ্যাঁ, এখন পর্যন্ত খবর এটাই, ঘটনা ঘটে গেছে, যার অর্থ ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন? প্রফেসর ইউনুস আরো কয়েক বছর ক্ষমতায় থাকবেন। ওই যে ইকবাল করিম ভুইয়া যেটা বলেছে না, সাবেক সেনাপ্রধান, অনেকটা এরকমই। এই সরকার আরো কয়েক বছর ক্ষমতায় থাকতে পারে। উপদেষ্টা পরিষদ সফল হবে, অনেক ব্যর্থ উপদেষ্টাকে পরিবর্তন করা হবে, নতুন নতুন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হবে। হয়তোবা দেখবেন যে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমানদের মতো লোক উপদেষ্টা পরিষদে ঢুকে গেছে, ইট কুড বি। কিন্তু ইউনুস সরকার কয়েক বছর থাকবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত, এটা এই সরকার কখনো বলবে না, এটা অন্য মাধ্যমে স্থগিত হবে। যেমন কোর্ট বলবে, কোনো একটা রিটের কারণে স্থগিত হয়ে যাবে, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত হয়ে যেতে পারে, অথবা তত্ত্বাবধায়ক সরকার রায়ের ফলে একটা জটিলতা তৈরি হয়ে স্থগিত হয়ে যেতে পারে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতার ফলে স্থগিত হয়ে যেতে পারে। মানে এটা কোর্ট বা অন্য কারো মাধ্যমেই ঘটনা ঘটতে পারে। তো দর্শক, বাংলাদেশ 5 আগস্টের পর সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে। এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি। 1971 সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পাইনি। আমরা ছিলাম ভারতের ওয়ান কাইন্ড অফ কলোনি। ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল না, ভারতের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, যেটা আওয়ামী লীগের স্বঘোষিত নীতি ছিল। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি নিজে বলেছিলেন যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। ভারতের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো, কোন জায়গা থেকে ভারত রেল লাইন করবে, কোন জায়গা থেকে করিডোর, কোন জায়গা থেকে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল না। স্বার্থের ঊর্ধ্বে নামমাত্র মূল্যে, অথবা ভারত যা চেয়েছে সেটা, যা বলবে সেটা। এবং স্বামী স্ত্রীর সম্পর্ক এটাও ইউরোপিয়ান স্বামী স্ত্রী না। আপনি যদি ইউরোপের মূল্যবোধের দিকে তাকান, সেখানে স্বামী স্ত্রীর সমান সমান একটা অধিকার থাকে। মাঝে ইউরোপিয়ান অনেক ফ্যামিলি আছে যেখানে স্বামী একদিন রান্না করে, স্ত্রী একদিন রান্না করে, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, দুইজনের কথার সমান মূল্য, বাচ্চা টাচ্চা পালার ক্ষেত্রেও দুইজনের সমান মূল্য। কিন্তু না, ইউরোপিয়ান স্বামী স্ত্রী না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্বামী স্ত্রী,
বাংলাদেশি স্বামী স্ত্রী। সেটা কি? স্বামী ডমিনেট করবে, স্ত্রী কথা শুনবে। তো ভারত স্বামী যা বলতো হাসিনা মানত। অনেক অন্যায্য চুক্তি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে, বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে, ভারতের আঞ্চলিক স্বার্থের জন্য, চীনের বিরুদ্ধে তাদের স্ট্র্যাটেজিক পয়েন্টে, পাকিস্তান, ভুটান, নেপাল তাদের সাথে স্ট্র্যাটেজিক পয়েন্টে যা দরকার ছিল বাংলাদেশকে চেয়েছে, চোখ বুঝে দিয়েছে। এই যে মোদী সরকারের যে অনেকটা ফেসিস্ট হয়ে ওঠা এবং প্রতিবেশীদের সাথে অন্যায্য আচরণ করে, এই জন্য বাংলাদেশের স্ত্রী সুলভ সার্ভিস অবদান রেখেছে। তো স্বাভাবিক যে বাংলাদেশের আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না, বাংলাদেশ ছিল ভারতের স্ত্রী। এই জায়গা থেকে 5 আগস্ট সেপারেশন হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, স্বাধীন হয়েছে। এখন আগের যে স্বামী স্ত্রীর সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেসব চুক্তি ছিল, এগুলো বাতিল করার একটা জোরালো দাবি 5 আগস্টের পরে জনগণের ছিল। বিশেষ করে এই বিষয়ে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, এমনকি জামাতপন্থী কেউ কেউ এই বিষয়ে সোচ্চার ছিল। কিন্তু আমরা সেই অন্যায্য চুক্তিগুলোর বাতিল আসলে দেখিনি। 1 বছর পার হয়ে গেল, কিন্তু অবশেষে আমরা কিছু খবর পাচ্ছি যে আসলে ভারতের সঙ্গে প্রায় 10 চুক্তি বাতিল, সেই অনেক আগের থেকে 2004-5 সাল থেকেই কিছু চুক্তি বাতিল, কিছু কিছু নবায়ন, কিছু পুনর্বিবেচনার জন্য পেন্ডিং রাখছে। অতএব বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে যে চুক্তিগুলো কন্ট্রাডিক্টরি, সেটা বাতিলের দাবি, বাতিল হয়েছে এই দাবি করছেন সরকারের কেউ কেউ, বিশেষ করে আসিফ মাহমুদ, আপনারা জেনেছেন অলরেডি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এরা চুপচাপ। এই জন্য এই পররাষ্ট্র উপদেষ্টার নাম পিনাকি ভট্টাচার্য দিয়েছেন শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভুপাত। এর মানে তিনি ভারতের দালাল। তারা মনে করেন, বা বাংলাদেশের এখনো অনেকে মনে করেন, যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের অনিবার্য প্রভাব থাকবে। এমনকি আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা কত বছর ক্ষমতায় থাকতে পারবে, এটা অনেকাংশে নির্ভর করে ভারতের উপর। এটা মিথ্যা কথা। ভারতের প্রভাব যদি থাকতো বা অনিবার্য যদি হতো, তাহলে হাসিনার পতন হতো না। এভাবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে পারতেন না। সর্বোচ্চ হাসিনা একটা জাতীয় সরকার ঘোষণা দিত অথবা মিড টার্ম ইলেকশনে ঘোষণা দিত। কিন্তু এভাবে পালানো এটা কিছুতেই সম্ভব ছিল না যদি ভারতের প্রভাব বাংলাদেশে অনিবার্য হতো না। অনিবার্য নয়, এটা নিবারণ করা গেছে, ভারতের পরাজয় হয়েছে, এই জন্য চুক্তি বাতিল করা সম্ভব হচ্ছে হবে। ধোঁয়াশা আছে, কিন্তু সরকারের উপদেষ্টা বলেছেন আসিফ, এর মানে ইটস ট্রু, চুক্তি বাতিল হয়েছে। তো দর্শক, চুক্তি যদি বাতিল হয়ে থাকে, এই খবর যদি সঠিক হয়ে থাকে, আমরা বিশ্বাস করি খবর সঠিক। খবর সঠিক হয়ে থাকলে এর একটা তাৎপর্য হচ্ছে প্রফেসর ইউনূস এত সহজে ক্ষমতা ছেড়ে যাচ্ছেন না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে এই জটিল কাজ করতেন না, এই মহাপ্রজেক্টে হাত দিতেন। এটা মহাপ্রজেক্ট, কোনো নির্বাচিত সরকার এই সাহস করতো না। ইউনূস সরকার এটা ইনিশিয়েট করে দিয়েছেন, এই ঝামেলাই যেত না। সরকারের উদ্যোগ, আন্তর্জাতিক সম্পর্কের ধরন, ভারতের সাথে চুক্তি বাতিল, এছাড়া আরেকটা বিষয় এই যে পে স্কেল বাস্তবায়ন। এই পে স্কেল বাস্তবায়ন সরকার জাতীয় নির্বাচনের আগেই, মানে মোটামুটি আমরা সর্বশেষ খবর নিয়ে যেটা জানতে পেরেছি, জানুয়ারিতেই এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। চূড়ান্ত সুপারিশমালা সবকিছু রেডি করা হবে এই অক্টোবরে, মানে আর 1-1.5 সপ্তাহের মধ্যে। তারপরে জানুয়ারিতে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে। এখন পে স্কেল বাস্তবায়ন এত বড় কাজ, আবার এমপিভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেয় এত বড় কাজ, ভারতের সঙ্গে চুক্তি বাতিল এত বড় কাজ, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকলে এগুলো করতেন না। এত সোজা না, এগুলো কেউই করে না। অতএব ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন? প্রফেসর ইউনূস কয়েক বছর ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে। এই চুক্তি বাতিল এবং পে স্কেল বাস্তবায়নের যে সিদ্ধান্ত, তার ইঙ্গিত বহন করে। আর্মি চাচ্ছিল কি জানেন? তাদেরকে নিজের অধীনে রাখতে, বিশেষ একটা জেলখানায়। আর ওই জেলখানার খবর তো আমরা কেউ পাবো না। ওদের নিজের গাড়িতে করে নিয়ে যাবে কোর্টে, আবার নিজের গাড়িতে করে নিয়ে আসবে। এখন এই জেলখানার মধ্যে বুঝছেন আরামাইশও থাকতে পারে, খাওয়া দাওয়া ঠিক মতো পাবে, কারণ তারাই তো নিজেরা। কিন্তু এটা কি বৈষম্য দূর হইলো? এই যে ডক্টর ইউনূস স্যার বারবার বলে আমরা বৈষম্য দূর করবো। কিভাবে বৈষম্য দূর হইলো? দেখেন, সাধারণ একজন পকেট মার, কয়টা টাকা পকেট মারতে গিয়া মানুষের গণ ধোলাই খায়া জেলখানায় চলে যায়। কিন্তু যে মানুষগুলা দেশের মানুষকে গুম করলো, হত্যা করলো, দেশের টাকা পয়সা লুটের জন্য সাহায্য করলো, 626 জন অপরাধীকে পার করে দিল, ধরে নেন তারাই করছে, এটা ধরে নিতে পারি আমরা। তাদেরকে আপনারা আরাম আয়েসে রাখবেন, আর ওই পকেট মার, কয়টা টাকা পকেট মারার জন্য মাইরও খাইলো, আবার জেলেও গেল, এবং জেলে বসে জেলের চাকরি ঘুরাইতেছে। আর ওনারা ওই যে মামুর বাড়ির জেলখানায়, নিজেদের জেলখানায় নিজেরা থাকবে। এটা বিরাট বৈষম্য না? এই বৈষম্য কি হইতে পারে? এটা আমরা এখন আগামীকাল দেখতে পাবো। আর ক্যান্টনমেন্টের জেলখানা, ওটা তো মামুর বাড়ি। ওনারা কি ওই মামুর বাড়িতে থাকবে না কেরানীগঞ্জে থাকবে? আগামীকালই বোঝা যাবে। কঠিন পরীক্ষা ভাই, কঠিন পরীক্ষা। যদি কোনো কারণে রায় আসে যে না, ওনারা ক্যান্টনমেন্টেই থাকবে, ওনাদের মামুর বাড়িতেই থাকবে, তাহলে ধৈর্য নিবেন দেশে কোনো সংস্কার হয় নাই, কোনো বৈষম্য দূর হয় নাই, কিচ্ছু হয় নাই। যেখানে ছিল দেশ ওইখানেই আছে। আর যদি দেখেন যে না, তাদেরকে সাধারণ কয়েদিদের মধ্যে রাখছে, তাইলে বুঝে নিবেন
দেশ সঠিক পথে যাচ্ছে। হ্যাঁ ভাই, দেশ সঠিক পথে যাচ্ছে, তখন বুঝা নিতে হবে। তখনই আমরা বুঝা নিব যে না, আইন কানুন নিজের গতিতে চলছে। কয়েদিদের মধ্যে মাসুম কয়েদি তো নাই। কয়েদি মানে কয়েদি, মাসুম কয়েদি বলে যদি ওদিকে পাঠায় দেন, জেলখানায় না পাঠান, অন্য কয়েদিদের সঙ্গে যদি তাদের বসবাস করার সুযোগ না করে দেন, তাইলে বুঝা নেব কোনো কিছুই হয়নি এই দেশে। দেশ ওই আগের অবস্থায় আছে, হতাশায় পড়ে যাবে, জাতি পুরা হতাশায় পড়ে যাবে। জাতিকে এই হতাশা থেকে দূর করতে পারে আইন আদালত। দেশের আইন যদি ভাই সঠিক পথে চলে, নিজের গতিতে চলে, তাহলে ভাই একটা দেশ সুন্দর হইতে বাধ্য ভাই, কেউ আটকাইতে পারবে না। সারা পৃথিবীর দিকে তাকান, প্রত্যেকটা দেশই ভাই আইনের উপরে নির্ভরশীল, আইনের উপরে কেউ হস্তক্ষেপ করে না। কিন্তু আমাদের দেশে আইনের উপরে হস্তক্ষেপ করে, আইনকে নিজের মতো করে চালাইবার চেষ্টা করা হয়। এটা আমরা অতীতে বারবার দেখে আসছি। ওইখান থেকে বাইর হইতে হবে এবং আইন বিভাগের উচিত জবাবদিহির ভিতরে আনা, যে অমুক জায়গার ওসি তুমি জবাবদিহি করো, অমুক জায়গার ডিসি তুমি জবাবদিহি করো, কেন তোমার এখানে এই ধরনের ঘটনা ঘটলো। যেমন নোয়াখালীতে 2 দিন আগে যে ঘটনাটা ঘটছে, ওইখানে কোরআন তেলাওয়াতের জন্য পুরস্কার দেওয়া হবে, কিছু ছেলে পেলে আসছে মসজিদের মধ্যে পড়ছে, ওইখানে যায় হামলা করা হয়েছে। হামলা করে বলা হয়েছে এখানে জামাত রাজনীতি করতেছে। ভাই, জামাত যদি রাজনীতি কইরা থাকে, আপনারা জানলা দিয়া ভিডিও কইরা সাউন্ড সহকারে আমাদেরকে শোনান, পুরো ভাইরাল করে দেন, তখন আমরাই তো প্রতিবাদ করলাম যে ওই ভাই আপনারা ওইটা ভিতরে বসে রাজনীতি করতেছেন, কি রাজনীতি করতেছেন দেখান। কিন্তু আপনারা তা না কইরা এই যে মসজিদের ভিতরে ঢুকে হামলাটা করলেন, এই যে রক্ত ঝরাইলেন, কারো পা ভাঙলেন, কারো মাথা ফাটাইলেন। এখন দেখেন এই যে মাথা ফাটা, পা ভাঙা, ওখানে সবাই ছাত্র ছিল ভাই, ওরা পুরস্কার নিতে গেছিল, এই যে ওদেরকে রক্তাক্ত করলেন। আর এইসব দৃশ্য এখন পুরা ভাইরাল হয়ে যাচ্ছে, সব দিকে ছড়ায় যেতেছে। এতে মানুষ কি মনে করতেছে? আপনাদেরকে অত্যাচারী মনে করতেছে না? নিশ্চয়ই অত্যাচারী মনে করতেছে। আর আপনারা যারা বলেন মসজিদের মধ্যে কিসের রাজনীতি, আরে ভাই, মসজিদের ভিতরেই তো রাজনীতির জন্ম হয়েছে। আপনারা বুঝেন না কেন? ইসলামিক ইতিহাস পড়েন না কেন? এই যে মদিনার সনদ কোথায় বসে আলাপ হয়েছে? মসজিদের ভিতরেই তো আলাপ হয়েছে। এই কাবিলা সেই কাবিলা, দুশ্মন আর বন্ধু দুজনকে এক কইরা ওইখানে আলোচনা কইরাই তো মদিনাকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হইলো মদিনার সনদ পত্র দিয়া। এটা বুঝেন না কেন? এইসব আলোচনা তো মসজিদের ভিতরেই হয়েছে। ইসলামের জন্মই তো মসজিদের ভিতরে, রাজনীতির বাইরে ইসলাম না ভাই। এখনো পৃথিবীতে বহু দেশ আছে ভাই, অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় মসজিদে বসা, মসজিদের ইমামের পরামর্শে ওইসব সিদ্ধান্ত আসে। এটা বুঝতে হবে। যাই হোক, বেশি ইসলামিক মাইন্ডের কথা বলে ফেলাইতেছি, অনেকদিন যাবতীয় এই ধরনের কথা বলতেছি আমি। এই বলার পিছনে ভাই একটাই কারণ, একবার ওনাদেরকে দেখতে চাই। হ্যাঁ, একটা বার দেখার ইচ্ছা হয়েছে, কারণ গত 54 বছর দেখছি তো ভাই, আওয়ামী লীগ দেশ চালাইছে 21 বছর, আওয়ামী লীগ দেশ চালাইছে প্রায় 21 বছর। সেই বঙ্গবন্ধুর আমল থেকে শেখ হাসিনা, ওনারা 21 বছরের উপরে দেশ চালাইছে। বিএনপি চালাইছে আমার মনে হয় 15-16 বছর, আবার এরশাদ সাহেব চালাইছে 9 বছর, আর বাকি 8-9 বছর চালাইছে ভাই কখনো আর্মি, কখনো তত্ত্বাবধায়ক সরকার, বহু রকম সরকার এই দেশে দেখছি। শুধু দেখা হয় না এই জামাতে ইসলামকে, শুধু দেখা হয় না এই জামাতে ইসলাম দলটাকে, ওই আকাঙ্ক্ষা থেকে কিন্তু দেখার ইচ্ছা। কিন্তু অধ্যাপক গোলাম পরওয়ার স্যার, আপনি যেভাবে কথা বলছেন, আপনার কথা থেকে মনে হয় আপনারা ক্ষমতায় চলে গেছেন। হ্যাঁ, আপনার কথা থেকে বোঝা যায়। আর আপনারা এনসিপি কে কাউন্টই করতে চান না, কাউন্ট করতে হবে, ওই সময় আসতেছে। এনসিপি কেন সাইন করে নাই? এনসিপি কে রাখা হয়েছে রিজার্ভ ফোর্স হিসাবে ভাই। হ্যাঁ, রিজার্ভ ফোর্স হিসাবে। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি তো রাজনীতির লোক না, কিন্তু রাজনীতি বুঝে। উনি এমন একটা গেম খেলছে, সব দলকে ওনার কোলের মধ্যে নিয়ে নিছে। আর কোলের মধ্যে যে ছিল কিংস পার্টি, তাকে রাস্তার মধ্যে ছাইড়া দিছে। কারণ কি জানেন? কোনো প্রবলেম দেখা দিলে ইশারায় তাদেরকে বলবে তোমরা এটার প্রতিবাদ করো। দেখবেন কোন এক সময় এই জুলাই সনদপত্রের আইনি বৈধতার জন্য এই যমুনা ঘেরাও হবে, যমুনা ঘেরাও হবে। কিন্তু এটা মাথায় রাখেন, যেও না যমুনায় গো, এই মিনতি যে করি। হ্যাঁ ভাই, একটা গান আছে এরকম, যেও না যমুনায় গো, এই মিনতি যে করি। কিন্তু মিনতি করলে লাভ নাই। এই এনসিপি দেখবেন আজ হোক কাল হোক পরশু হোক, আপনারা দেখতে পাবেন জুলাই সনদপত্রের আইনি বৈধতার জন্য ওনারা এই যমুনা ঘেরাও করবে। যমুনা ঘেরাও করে আদায় করা হবে, যার জন্য কোলের সন্তানকে মাঠে ছাইড়া দিয়ে রাখছে। এইটুক বুঝা নিয়েন। দেখেন রাজনীতি পরিবর্তন হইতাছে। এখন কিন্তু বিএনপিও বলে আমাদেরকে জুলাই গণ অভ্যুত্থানের অপোজিশন ভাইব না। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।